স্টোরি গল্প চ্যানেলে এখন আপনারা শুনবেন প্রফুল্ল রায়ের লেখা একটি মুচকি হাসির গল্প, চোর যখন গোয়েন্দা হলো। 50 বছর আগে ইংরেজরা তখনও আমাদের বুকের উপর বসে এদেশে রাজত্ব চালাচ্ছে। এটা সেই সময়ের গল্প। কলকাতা থেকে 200-250 মাইল দূরে ঢাকা জেলার এক গ্রামে ছিল আমার মামা বাড়ি। গ্রামটার নাম বাজিতপুর। আমার ছেলেবেলার বেশ কটা বছর সেখানে কেটেছে। বাজিতপুর আর তার আশেপাশের আরও 22খানা গ্রাম নিয়ে ছিল একটি মাত্র থানা। থানাটা ছিল ওই বাজিতপুরেই। সেবার আমাদের থানায় মাখন দারোগা বদলি হয়ে এলো। গোলগাল ভালো মানুষ চেহারা, মাথায় অল্প টাক, বয়স 50 পেরিয়েছে। তার সারা গা তাবিজ কবচে বোঝাই, দুহাতের 8 আঙ্গুলে পলা, গোমেদ, মুক্ত ইত্যাদি নানা রকম পাথর বসানো আংটি। থানার একতলা লাল রঙের বাড়িটার সামনে ছিল পেল্লায় মাঠ। বাজিতপুরে এসেই ঢেড়া দিয়ে সবগুলো গায়ের লোকজন সেখানে জড়ো করে ফেলল মাখন দারোগা। বলল, আমি জানি এ এলাকায় যারা থাকেন তারা সবাই ভদ্রলোক, তাই বলে 2-4টে চোর ডাকাত ঠক জোচ্চোর কি আর নেই? নিশ্চয়ই আছে। তাদের কাছে আমার নিবেদন, সোনামানিকেরা, আমাকে এই বয়সে কষ্ট দিও না। আমার হাঁটুতে, কাঁধে, মাজায়, মানে প্রায় সর্ব অঙ্গে বাত, সে যে কি যন্ত্রণা বলে বোঝাতে পারবো না। দৌড়ঝাঁপ করতে পারি না। আর মোটে কবছর চাকরি আছে। তোমরা যদি ঝঞ্ঝাট করো, চাকরিটা নির্ঘাত খোয়াতে হবে। ছেলে পুলে নিয়ে পথে বসবো। তোমরা যদি আজকের মিটিংয়ে এসে থাকো, কথা দাও আমার শেষ বয়সটা শান্তিতে কাটাতে দেবে। ভিড়ের ভেতর যুধিষ্ঠির আর তার দলবল ছিল। যুধিষ্ঠির হল এ অঞ্চলের চোর। তার হাতের কাজ অতি সূক্ষ্ম। অন্যের মালপত্র যখন সে সরায়, কেউ টেরটি পায় না। তার লাইনের আর যারা আছে তারা তার সাগরেদ মাত্র। আসলে যুধিষ্ঠির হল এখানকার চোরেদের রাজ চক্রবর্তী। যুধিষ্ঠির তার 7 অ্যাপ্রেন্টিস নিয়ে উঠে দাঁড়ায়। তার বয়স 40-42। বোতলের মতো লম্বা মুখ, ঢ্যাঙা, বেজায় কালো। চোখ দুটো গোলগাল, উঁচু কপাল, মাথার মাঝখান দিয়ে সিঁথি। হারমোনিয়ামের রিডের মতো বড় বড় দাঁত। পরনে নীল পাজামা আর লাল ফুল শার্ট। হাত জোর করে মাথা হেলিয়ে হাসি হাসি মুখে যুধিষ্ঠির বলে, আমি কথা দিলাম স্যার, আপনার থানায় আজ থেকে অশান্তি বন্ধ। মাখন দারোগা পেয়ে সবাক হয়ে গিয়েছিল। বলে, তুমি কে? যুধিষ্ঠির তার নামটা জানিয়ে বলে, আমাকে এখানকার তেষ্টা গায়ের সবাই চেনে। কি করো তুমি? এই গেরস্তের বাড়তি জিনিসপত্র তুলে আমার ঘরে নিয়ে যাই। তবে মাঝে মধ্যে একটু আধটু ভুলচুক হয়ে যায়। আধারে হয়তো 2-1খানা সোনার গয়নায় নিয়ে গেলাম, এই আর কি। জনতা সমস্বরে এই সময় চেঁচিয়ে ওঠে, যুধিষ্ঠির স্যার, নামকরা চোর। এতক্ষণে ব্যাপারটা যেন খানিক খানিক আঁচ করতে পারে মাখন দারোগা। হেসে হেসে যুধিষ্ঠিরকে বলে, ও তাই বলো, তা আমার জন্যে চুরি ছেড়ে দিচ্ছ? আরও নুয়ে পড়ে মাটিতে প্রায় মিশে যেতে যেতে যুধিষ্ঠির বলে, হা হা, তাই কখনো পারি স্যার? ছেলেপুলে আছে, মা আছে, বউ আছে, হাতের কাজ ছেড়ে দিলে খাবো কি? দুশ্চিন্তায় চুল খাড়া হয়ে যায় মাখন দারোগার। সে বলে, তাহলে তো আমার দিনের বিশ্রাম, রাতের ঘুমটি গেল। এখানে এসে কি বিপদে পড়লাম রে বাবা। তাকে ভরসা দিয়ে যুধিষ্ঠির বলে, আহা, অত ঘাবড়ে যাচ্ছেন কেন স্যার? আপনাকে তো কথা দিয়েছি, আপনার এলাকায় একটা ঘটিও চুরি হবে না। পিটপিট করে যুধিষ্ঠিরকে লক্ষ্য করতে করতে মাখন দারোগা বলে, তবে কি অন্যের এলাকায় গিয়ে? নাক মুখ কুচকে দোকানে হাত দিয়ে যুধিষ্ঠির বলে, ছি 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 ছি, পুলিশের দারোগার সামনে এ কথা কি মুখে আনতে পারি? আপনিও শুনবেন না স্যার। অন্যের এলাকায় কোথায় কি হচ্ছে
তা নিয়ে আপনার মাথা ঘামিয়ে লাভটা কি? ঠিকই তো, যেখানে ঝামেলা হবে সেখানকার লোকজন বুঝবে, আমার তাতে কি? আপনি নিশ্চিন্ত থাকুন স্যার, আপনার কোনো অশান্তি হবে না। বাঁচালে, বলতে বলতে আবার উদ্বিগ্ন হয়ে পড়ে মাখন দারোগা। কিন্তু যুধিষ্ঠির জিজ্ঞাসা করে, কি? চুরি চামারি না হয় তোমরা বন্ধ রাখলে, কিন্তু ডাকাতি তো হতে পারে। আপনার বরাতটা খুব ভালো স্যার, আমাদের এই 23খানা গায়ে একটাও ডাকাত নেই। আমার কথা বিশ্বাস না হলে এই বাবু মশাদের জিজ্ঞাসা করুন, বলে ভিড়ের দিকে আঙ্গুল বাড়িয়ে দেয় যুধিষ্ঠির। জনতা জানিয়ে দেয় যুধিষ্ঠির যা বলছে তার একটা শব্দ মিথ্যে নয়। মাখন দারোগা বলে, তারপরেও একটা কথা থেকে যাচ্ছে। যুধিষ্ঠির জিজ্ঞেস করে, কি সেটা? তোমরা কেউ কিছু করলে না, কিন্তু বাইরে থেকে উটকো কেউ এসে তো ঝামেলা পাকাতে পারে। তা পারে। তখন একটু চিন্তা করে যুধিষ্ঠির বলে, আপনি যখন আমার উপর এত নির্ভর করেছেন, তখন আপনার দিকটা তো দেখতে হবে। কেউ অশান্তি করতে এলে আমার দলবল আর আমি তাকে ছাড়ব না। পাকা কথা তো? নিশ্চয়ই, মর্দগা বাত হাতিকা দাঁত। মাখন তারকা বাজিতপুরে আসার পর 6 মাস কেটে গেল। যুধিষ্ঠির কথা রেখেছিল, এই এলাকার কোনো গেরস্তর বাড়ি থেকে একটা কুটোও চুরি যায়নি। মাখন দারোগা এবং তার কনস্টেবলরা পরম আনন্দে দুপুরে আর রাত্রিরে ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিল। কিন্তু একটানা শান্তি বলে কিছু নেই। ঠিক 6 মাস বাদে 1 সপ্তাহের ভেতর এ অঞ্চলে 4 বাড়িতে ডাকাতি হয়ে গেল। ডাকাতটা 4 গেরস্ত বাড়ির 7জনকে জখম করেছে। টাকা পয়সা গয়না গাটি বাসন কোসন জামা কাপড় সব লুটেপুটে নিয়ে গেছে। তার ফলটা হলো এই, মাখন দারোগার প্রাণে সুখ বলে আর কিছু রইল না। খুবই দিশেহারা হয়ে পড়ল সে। বাদের ব্যথাটা 10 গুণ বেড়ে উঠল। ডাকাতির মতো এমন বিচ্ছিরি ঘটনা ঘটে যাওয়ার পর কি করা উচিত যখন মাখন দারোগা ভাবছে, সেই সময় যুধিষ্ঠিরের কথা মনে পড়ে গেল। সে কথা দিয়েছিল এই এলাকায় কাউকে ঝঞ্ঝাট পাকাতে দেবে না। তখনই যুধিষ্ঠিরকে ডাকিয়ে এনে মাখন দারোগা করুণ সুরে বলে, ডাকাতগুলো কি বজ্জাত বলো দেখি, মানুষকে এমন বিপদে কেউ ফেলে? আমি এবার গেলাম। যুধিষ্ঠির গলার স্বরে সহানুভূতি মাখিয়ে বলে, অত ভেঙে পড়বেন না স্যার। মাখন দারোগা বলে, ডাকাতি করলি, তা আমার এলাকায় কেন বাবা? অন্য জায়গায় কি এত বড় বাংলাদেশ আর ছিল না? জন্তু জানোয়ারের ডাক ডাকতে বেলা হেলে যায়। তখন তড়াক করে উঠে দাঁড়িয়ে হরেন বলে, আজ আর নয়, এবার আমাকে ফিরতে হবে। হাঁড়ি ভর্তি রসগোল্লা কিনে হাঁড়িটা হাতে ঝুলিয়ে বাজারের ভেতর চলে আসে সে। সেখান থেকে কেনে এক পেল্লায় কাতলা মাছ। তারপর নদীর উল্টো দিকে হাঁটতে শুরু করে। যুধিষ্ঠির আর গনু জোকের মতো পেছনে লেগে থাকে। বাজারটা ছাড়লেই কাঁচা রাস্তার দুধারে উঁচু উঁচু গাছ। এর জন্য সুবিধাটাই হলো যুধিষ্ঠিরদের, গাছের আড়ালে আড়ালে থেকে হরেনের উপর নজর রাখতে পারল। হরেন বেশ ঝানু লোক, খানিকটা যায় আর পেছন ফিরে তাকায়। কেউ পিছু নিয়েছে বলে হয়তো তার সন্দেহ হয়েছে, কিন্তু যুধিষ্ঠিররা গাছের পেছনে থাকায় তাদের দেখতে পায় না। মাইল খানেক এভাবে চলার পর মরা নদীটা যেখানে ধনুকের মতো বেঁকে দক্ষিণে ঘুরে গেছে, সেখানে এসে চারপাশ ভালো করে দেখে নেয় হরেন। তারপর টুক করে শুকনো নদী পেরিয়ে ওপারে জঙ্গলের দিকে পা বাড়ায়। যুধিষ্ঠির আর গনু একটা ঝাঁকড়া বটগাছের পেছনে দাঁড়িয়ে হরেনকে লক্ষ্য করছিল। তারা বুঝতে পারছিল লোকজনকে ধোকা দেবার জন্য বাজারের উল্টো দিকে নদী পেরোয় না হরেন, 1 মাইল ঘুরে এই নিরালা জায়গায় এসে পার হয়। হরেন জঙ্গলে ঢুকে গেলে যুধিষ্ঠির আর গনু দৌড়ে নদী পেরুল। চটপট তারাও জঙ্গলের ভেতর চলে আসে। এখানে প্রচুর ঝোপঝাড়, গাছপালাও খুব ঘন। তবে একটা অসুবিধা,
নিচে যতদূর চোখ যায় আধ হাত পুরো শুকনো পাতা পড়ে আছে, পা ফেললেই মচমচ আওয়াজ হয়। হরেন বেশি দূর যায়নি। ঝোপঝাড় আর বড় বড় গাছের পেছনে থেকে তার উপর লক্ষ্য রাখতে রাখতে খুব সতর্কভাবে এগোয় যুধিষ্ঠির আর গনু। শুকনো পাতায় নিজের পায়ের শব্দ তো হচ্ছিলই, আরও দুজোড়া পায়ের আওয়াজ কানে আসতে থমকে দাঁড়ায় হরেন। ওধারে ওধারে তাকাতে থাকে। সে থামতেই যুধিষ্ঠিররা একটা বড় ঝোপের পেছনে দাঁড়িয়ে পড়ে। হরেন কাউকে দেখতে না পেয়ে বিড়বিড় করে, নিশ্চয়ই শিয়াল কি খরগোশ টরগোশ হবে, এই জঙ্গলে কে আর মরতে আসবে। তারপর বলে, না, গাল দুটো বড্ড কুটকুট করছে। বলতে বলতে এক টানে দাড়িটা খুলে ফেলে আর তখনই ডান গালের জরুলটা বেরিয়ে পড়ে। ঝোপের আড়ালে দাঁড়িয়ে যুধিষ্ঠির গনুর দিকে তাকিয়ে চোখ টেপে, অর্থাৎ আসল লোক চিনতে তার ভুল হয়নি। হরেনের এক হাতে এখন রসগোল্লার হাঁড়ি আর দাড়ি, অন্য হাতে কাতলা মাছ। সে আবার চলতে শুরু করে, কাজেই যুধিষ্ঠিররাও তার সঙ্গে তাল মিলিয়ে হাঁটতে থাকে। অনেকক্ষণ পর হরেন যেখানে এসে থামে, গাছপালা কেটে বেশ খানিকটা জায়গা সাফ করে 15-20টা টিনের ঘর তোলা হয়েছে। 100 গজ দূরে একটা প্রকাণ্ড বটগাছের গুড়ির পেছন থেকে যুধিষ্ঠির আর গনু কালো কুচকুচে বিশাল চেহারার 20-22টা লোককে ওখানে দেখতে পায়। কজন বসে বসে গল্প করছে, কজন মাল কোচা মেরে লাঠি খেলছে, কজন রামদা আর খাড়ায় শান দিচ্ছে। এদের ভেতরে সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে জোয়ান যে লোকটা, সে বসে আছে একটা খাটিয়ায়। তার গোঁফ দুদিকে 3 বার পাক খেয়ে ঝুলে পড়েছে। কাঁধ পর্যন্ত কোঁকড়া কোঁকড়া বাবরি চুল, বুকটা কম করে 50 ইঞ্চি। মাখন দারোগার সরু গলার চিৎকার আর থামতেই চায় না। অনেক কষ্টে তাকে চুপ করিয়ে যুধিষ্ঠির বলে, ডাকাতদের ঘাঁটি খুঁজে বার করেছি স্যার। বার করেছ, তা ধরনি কেন? মাখন আবার হইচই জুড়ে দেয়। স্যার, চোর হয়ে ডাকাত ধরা কি সম্ভব? লোকে শুনলে বলবে কি? তাহলে উপায়? ওদের আপনাকেই ধরতে হবে। মাখন দারোগা আঁতকে ওঠে, বলে, জানো আমি কত দুর্বল লোক, ডেঙ্গুতে মরমর হয়ে গিয়েছিলাম, তার উপর গেটে বাত, বুক ধড়ফড়ানি, ডাকাত ধরতে গেলে আমি কি আর বাঁচব? যুধিষ্ঠির বলে, বাঁচবেন বাঁচবেন, একবার চেষ্টা করে দেখুন না। অনেক টানা হ্যাচড়ার পর শেষ পর্যন্ত রাজি হলো মাখন দারোগা। কিভাবে জগা ঘোষের দলটাকে ধরা হবে তার একটা ছক কষে দিল যুধিষ্ঠির। বাজিতপুর তো বটেই, চারপাশে যত থানা আছে সব জায়গা থেকে বন্দুকওয়ালা কনস্টেবলদের নিয়ে জঙ্গল ঘেরাও করা হবে। ডাকাতরা যদি ধরা দিতে না চায়, চারদিক থেকে সমানে গুলি চালানো হবে। মাসখানেক পর বাজিতপুর থানার সামনে মস্ত প্যান্ডেল খাটানো হলো। ঢাড়া পিটিয়ে তার আগেই চারপাশের লোকজনকে জানানো হয়েছে, পরে রবিবার যেন সবাই প্যান্ডেলে জড়ো হয়। মাখন দারোগাকে সেখানে পুরস্কার দেওয়া হবে। রবিবার দুপুর থেকে বাজিতপুর তো বটেই, দূর দূর থেকে লোকজন এসে প্যান্ডেল ভরে ফেলল। বিকেলবেলা ঢাকা থেকে এলেন পুলিশের কর্তারা। সবচেয়ে বড় কর্তা অর্থাৎ আইজি হলেন একজন ইংরেজ। তিনি চুটিয়ে মাখন দারোগার প্রশংসা করলেন। এমন সাহসী দায়িত্বশীল দারোগা নাকি আজকাল আর দেখা যায় না। জগা ডাকাতের দলটাকে ধরে সে জাতীয় কর্তব্য পালন করেছে। এ জাতীয় ভালো ভালো কথা বলে মাখনের গলায় ইয়া বড় একখানা সোনার মেডেল ঝুলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে হাততালিতে প্যান্ডেল ফেটে পড়তে লাগল। তার মধ্যেই এক কাণ্ড করে বসল মাখন দারোগা। প্যান্ডেলের মাঝখানে ভিড়ের ভেতরে সাগরেদদের নিয়ে বসেছিল যুধিষ্ঠির। মাখন তার হাত ধরে হিড় হিড় করে টানতে টানতে আইজির সামনে নিয়ে দাঁড় করালো। তারপর নিজের গলা থেকে মেডেলটা খুলে তার গলায় পরিয়ে দিল। মাখন তার হাত ধরে হিড় হিড় করে টানতে টানতে আইজির সামনে নিয়ে দাঁড় করালো। তারপর নিজের গলা থেকে মেডেলটা খুলে তার গলায় পরিয়ে দিল। হাততালি থামিয়ে দর্শকরা ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। পুলিশের কর্তারাও কম অবাক হননি।
আইজি মাখন দারোগাকে জিজ্ঞাসা করলেন, এটা কি হলো? মাখন সমস্ত ব্যাপারটা জানিয়ে বলে, স্যার এবার বলুন মেডেলটা যুধিষ্ঠিরের পাওয়া উচিত কি না? আইজি খুব খুশি হয়ে বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই, বলে আস্তে আস্তে হাততালি দিতে লাগলেন। তার সঙ্গে তাল মিলিয়ে প্যান্ডেলে নতুন করে যে হাততালি শুরু হলো তা সহজে থামল না। স্টোরি গল্প চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন প্রফুল্ল রায়ের লেখা একটি মুচকি হাসির গল্প, চোর যখন গোয়েন্দা হলো। আর এতক্ষণ আমি আপনাদের গল্প পড়ে শোনাচ্ছিলাম রোমানা নূপুর।